আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম ইট পাটকেল। লিখেছেন সানজিদা বিনতে শফি। পর্ব সংখ্যা ১৯ থেকে ২১ পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। আমার সামনে থেকে চলে যাও আসমিন, তোমাকে আমার সহ্য হচ্ছে না। কামিনী চৌধুরী ভাঙা গলা শুনে বুক কেঁপে উঠল আসমিনের। তার আম্মুর এমন গলা এর আগে আর কখনো শোনেনি সে। এক পলক সেদিকে তাকিয়ে বেরিয়ে গেল আসমিন। আসমিন বেরিয়ে যেতেই চিৎকার করে কেঁদে উঠল কামিনী চৌধুরী। তার আর্তনাদে হসপিটালের পরিবেশ ভারী হয়ে উঠল। দরজার বাইরে আসমিন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আমজাদ চৌধুরীর হাত পা ছড়িয়ে ফ্লোরে বসে আছে। আসমিন সেদিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ল। বুকের ব্যথাটা আবার বাড়ছে। তার পাশের কেবিনেই কামিনী চৌধুরীকে শিফট করা হয়েছে। আসমিন ধীর পায়ে নিজের কেবিনে প্রবেশ করতেই নূরের ঘৃণা ভরা দৃষ্টি দেখে মলিন হাসল। নিজের বেডে গা এলিয়ে দিতেই মায়া নামক মহিলাটি এসে আসমিনের পাশে বসল। আসমিন একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। খারাপ লাগছে না? আসমিনের গলা স্বাভাবিক। মায়া মুচকি হাসল। আসমিনের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, সব ঠিক হয়ে যাবে। হুম। নূর তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে মায়া নামক মহিলার দিকে। নামের মতোই মহিলার মুখটা অসম্ভব মায়ায় ভরা। কিন্তু নূরের ভালো লাগছে না। কামিনী চৌধুরী যেমনই হোক না কেন, নূর কখনো চায়নি তার সাথে এমন কিছু হোক। সে জানে ভালোবাসার মানুষের সাথে অন্য কাউকে দেখা কতটা যন্ত্রণাদায়ক। সে চায়নি তার শত্রুর সাথেও এমন কিছু হোক। অথচ আসমিন নিজের ছেলে হয়ে তাকে সেই কষ্টটা দিল। কামিনী চৌধুরীর কান্নার আওয়াজ এখনও শোনা যাচ্ছে। বুক কেঁপে উঠল নূরের। আসমিন চোখ বন্ধ করে শুয়ে আছে। মায়া নামক মহিলা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাগে ঘৃণায় অসহ্য হয়ে উঠল নূর। অমি চিৎকার করে হন্তদন্ত পায়ে দৌড়ে এলো অমি। আসমিনও চোখ খুলে তাকিয়েছে। নূর আসমিনের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে অমিকে বলল, আমি এখনই বাসায় যাব অমি, সব ব্যবস্থা করো। এখনই মানে এখনই। আসমিন কিছু বলল না। অমি মাথা নাড়িয়ে চলে গেল। নূর বেড থেকে নেমে আসমিনের দিকে তাকালো। ঘৃণা নিয়ে বলল, জানি না কেন আপনি এমনটা করলেন। কারণটা যাই হোক না কেন, আমার আপনার প্রতি ঘৃণা হচ্ছে। আপনার দিকে তাকালে গা গুলিয়ে আসছে। আপনার মতো ছেলে যেন কারোর ঘরে না হয় সেই দোয়া করি। আসছি। নূর বেরিয়ে যেতেই চোখ খুলল আসমিন। মায়া কাতর চোখে তাকিয়ে আছে তার দিকে। আসমিন সেদিকে তাকিয়ে হালকা হাসার চেষ্টা করলো। আমজাদ চৌধুরী একইভাবে বসে আছে। কামিনী চৌধুরী এতক্ষণ কাঁদলেও এখন একেবারে শান্ত হয়ে গেছে। ঝড় আসার আগে পরিবেশ যেভাবে শান্ত হয়ে যায়, কামিনী চৌধুরীও সেভাবে শান্ত হয়ে গেছে। বেড থেকে নেমে বেড থেকে নেমে বেরিয়ে এলো কামিনী চৌধুরী। আমজাদ চৌধুরী দাঁড়িয়ে আছে তার কেবিনের দরজার সামনে। তার পেছনে মায়া নামক মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। কামিনী চৌধুরী ধীর পায়ে হেঁটে আমজাদ চৌধুরীর সামনে দাঁড়ালো। আমজাদ চৌধুরী তার দিকে তাকাচ্ছেন না। নিচের দিকে তাকিয়ে আছে সে। আমি হয়তো খারাপ, তবে তোমাকে ভালোবাসার ক্ষেত্রে আমি সম্পূর্ণ সৎ ছিলাম আমজাদ। নিজের সবটা দিয়ে ভালোবেসেছি তোমাকে। তবে আজ কেন আমাকে এই দিন দেখতে হলো? আমাকে এভাবে ভাঙলে আমজাদ? তুমি আজ সেই কামিনী চৌধুরীকে মেরে ফেলেছো যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। আজ থেকে এই কামিনী চৌধুরী না কোনো স্বামী আছে আর না কোনো ছেলে। তোমার নতুন বিবাহিত জীবন সুখের হোক। তুমি সবসময়ই আমার কাছে প্রিয়, তাই তোমার খারাপ চাইতে পারলাম না। ভালো থেকো। কামিনী চৌধুরী উল্টো ঘুরে যেতে নিতেই আমজাদ চৌধুরী অস্থির হয়ে পথ আগলে ধরলো তার। ব্যগ্র গলায় বলল, কোথায় যাচ্ছ? তুমি অসুস্থ কামিনী, বাসায় চলো। রেস্ট নিতে হবে তোমার। কামিনী চৌধুরী হাসলো, বিদ্রুপের গলায় বলল, দেখো কাণ্ড, অশোক নিজেই বলে আমাকে সারাও। ভালো মজা করতে শিখেছো তো আমজাদ। যাই হোক, পথ ছাড়ো, ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবে। দেখ। আমজাদ চৌধুরী অবাক চোখে তাকালো কামিনীর দিকে। চোখ দুটো ছলছল করছে তার। কাপা কাপা গলায় বললেন, ডিভোর্স? তো তুমি কি ভেবেছিলে সতীন নিয়ে সংসার করব আমজাদ? তাচ্ছিল্য হেসে। আমি শিকদার বংশের মেয়ে, কামিনী শিকদার। ভাগাভাগি আমার ধাতে নেই। যতদিন শুধু আমার হয়েছিলে, আমিও শুধু তোমার ছিলাম। আর যখন ভাগ হয়েছ, তখন পুরো তুমিটাকেই দান করে দিলাম। আমজাদ চৌধুরী অসহায় চোখে তাকিয়ে রইল কামিনী চৌধুরীর দিকে। কামিনী চৌধুরী একবার মায়ের দিকে তাকিয়ে গটগট করে বেরিয়ে গেল। আসমিনও আজ বাড়ি ফিরে যাবে। এভাবে সময় নষ্ট করার মতো সময় তার হাতে নেই। সানভি সমস্ত ফর্মালিটি পূরণ করে এসেছে। আসমিন কেবিন থেকে বেরিয়ে আমজাদ চৌধুরীর পাশে এসে দাঁড়ালো। এখানেই থাকতে চায়। আমজাদ চৌধুরী কটমট চোখে তাকালো আসমিনের দিকে। আসমিন হালকা কেসে চোখ সরিয়ে নিল। মায়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, গাড়িতে গিয়ে বসুন আন্টি, আমি আব্বুকে নিয়ে আসছি। মায়ান্টি মুচকি হেসে চলে গেল। আসমিন তার বাবার কাছে গিয়ে হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, আজ তোমার দ্বিতীয় বাসর রাত উপলক্ষে আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। যেভাবে দুর্বল হয়ে যাচ্ছ, মনে হয় না তোমাকে দিয়ে কিনা হবে।
তখন এটা কাজে লাগবে। রুমে যাওয়ার আগে খেয়ে নিও। আমজাদ চৌধুরী বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। রেগে ছেলের গালে চটাস করে একটা চড় মারতেও ভুলে গেলেন। সানভি নিজের বুকে হালকা চাপড় মেরে মনে মনে আহাজারি করতে লাগলো। এরকম একটা ছেলে তার ঘরে হলে সে বনবাসে চলে যাবে বলে প্রতিজ্ঞা করে ফেলল। আসমিন ততক্ষণে হসপিটাল থেকে বেরিয়ে গেছে। গাড়িতে বসে মায়া আন্টির সাথে কিছু কথা বলে ফোনে বিজি হয়ে গেল আসমিন। আমজাদ চৌধুরী হনহন করে গাড়িতে বসলো। রাগে ফুসফুস করে আসমিনকে বলল, তোমার জন্য শেষ বয়সে এসে আমি ডিভোর্স নিতে পারবো না। যা করার তাড়াতাড়ি করো। আসমিন অবাক হওয়ার ভান করে বলল, তুমি ডিভোর্সি হলে কি রাস্তায় মেয়েরা তোমাকে হেনস্থা করবে নাকি? আর বউ তো একটা জোগাড় করে দিলাম, আর কি চাই? আমজাদ চৌধুরী উত্তর দিতে ভুলে গেলেন। রাগ গিলে ফেলে চোখ বন্ধ করে মাথা সিটে এলিয়ে দিলেন। সানভি ড্রাইভ করতে করতে আমজাদ চৌধুরীর দিকে অসহায় চোখে একবার তাকালো। আহা বেচারা। নূর বাসায় আসার কয়েক ঘন্টা পরেই আসমিন বাসায় এসে উপস্থিত হলো। আমজাদ চৌধুরী সমস্ত জিনিস নতুন রুমে শিফট করা হয়ে গেছে। এর মধ্যে আসমিন আর চোখে আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে সানবিকে বলল, এই রুমটা ফুল দিয়ে সাজিয়ে দাও সান। বাবার বাসরে যেন কোনো ত্রুটি না থাকে। আগের বার না জানি কিভাবে কি হয়েছে, আমি থাকলে সব পারফেক্ট হতো। এবার তাই সব পারফেক্টলি করবে। আমজাদ চৌধুরী সহ সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আগের বার থাকলে পারফেক্ট হতো মানে? কামিনী চৌধুরী নিজের রুমে বসে সব শুনে মুচকি হাসলো। বিড়বিড় করে বলল, তুমি আমার পেট থেকে হয়েছো, আমি তোমার পেট থেকে হইনি। লেটস দ্য গেম বিগেইন বেটা বেটা। আসমিন সরাসরি নূরের রুমে ঢুকলো। নূর শাওয়ার নিয়ে বেরিয়েছে মাত্র। আসমিনকে দেখে যথারীতি বিরক্ত হলো। বাড়িতে এসেও শান্তি নেই। ঠিক এসে হাজির হয়েছে। এখানে কি চাই? বউ চাই। কাছে এসো। বের হন। নূরের কথাকে হাওয়ায় উড়িয়ে দিয়ে আসমিন নূরকে জড়িয়ে ধরলো। নূর কি নিজের সাথে মিশিয়ে নিয়ে ফিসফিস করে বলল, বাবা দ্বিতীয় বাসর করে ফেলছে, আর আমার এখনো একটাও হলো না। এটা মেনে নেওয়া যায় না বলো? তাই আজ বাসর করতে এসেছি। বাবা তোমাকে ননদ দেওয়ার আগে আমি তাকে নাতি দিয়ে চমকে দিব, না হলে নাক কাটা যাবে যে। এত হ্যান্ডসাম লুক বৃথা হয়ে যাবে বউ। নূর ক্লান্ত চোখে তাকালো আসমিনের দিকে। আসমিনকে আর কিছু বলতে ইচ্ছে করছে না, তার এখন ঘুম দরকার। নূর হালকা হেসে নিজেকে ছাড়িয়ে নিল আসমিনের কাছ থেকে। এক গ্লাস পানি আসমিনের দিকে এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল, পানি খেয়ে নিন, তারপর ঠান্ডা মাথায় কথা বলবো আমরা। আসমিন ভ্রু কুঁচকে তাকালো নূরের দিকে। মনে সন্দেহ হলেও মুখে কিছু বলল না। চুপচাপ খেয়ে নিল পানি। পানি খাওয়ার সাথে সাথে নূরকে কাছে টেনে নিয়ে আদর করতে ব্যস্ত হয়ে পড়ল। কয়েক মিনিট যাওয়ার পরেও যখন আসমিন ঘুমিয়ে পড়ল না, তখন নূর অস্থির হয়ে পড়ল আসমিনের কাছ থেকে ছোটার জন্য। নূরের সারা গায়ে নিজের দেয়া চিহ্ন এঁকে দিয়েই বিজয়ের হাসি হাসলো আসমিন। ব্যথায় চোখ থেকে পানি পড়ছে নূরের। আসমিন বাঁকা হেসে উঠে দাঁড়ালো। নূরের চোখের পানি মুছে দিয়ে দুঃখী দুঃখী গলায় বলল, বাবা ছেলের একসাথে বাসর করাটা ভালো দেখায় না। আমরা বরং পরে এক সময় ট্রাই করব। ও, তোমার পানির গ্লাসটা আমি সরিয়ে ড্রেসিং টেবিলের উপর রেখেছিলাম, মন চাইলে খেতে পারো। নূর কটমট চোখে তাকালো আসমিনের দিকে। আসমিন নূরের লাল হয়ে ফুলে ওঠা ঠোঁটে চুমু খেয়ে শীষ বাঁচাতে বাঁচাতে চলে গেল। কামিনী চৌধুরী ব্রেকফাস্ট টেবিলে বসে নিউজ পেপারে চোখ বুলাচ্ছে। তাকে দেখে বোঝার উপায় নেই কাল তার স্বামী আরেকটা বিয়ে করে বাসরও সেরে ফেলেছে। আর কেউ এখনও ব্রেকফাস্ট টেবিলে আসেনি। নূরের আজ কনসার্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে। অসুস্থতার জন্য প্রোগ্রাম পিছিয়ে দেওয়া হয়েছে। আজ সারাদিন রিহার্সেল করবে। রাত 8টায় শুরু হবে কনসার্ট। আসমিন সেখানে চিফ গেস্ট। যদিও নূর সেটা জানে না। আসমিন নিজেই জানতে দেয়নি নূরকে। বর্ষসেরা শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হবে আজ। আসমিনের প্রোগ্রাম দুপুরে হলেও আসমিন রাতে একবার যাবে সেখানে। আসমিনের মতে বউয়ের লেজ ধরে ঘোরা স্বামীদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, আর সে কখনো নিজের দায়িত্বে অবহেলা করে না। আসমিন সকাল সকাল জিমে গিয়েছে। ইদানিং সে নিজেকে নিয়ে চিন্তায় আছে। বউ তার দিকে খুব একটা নজর দিচ্ছে না। ব্যাপারটা গুরুতর। এত মেন্টাল স্ট্রেস নিতে পারছে না সে। কোথায় এসে হ্যান্ডসাম বরের সাথে চিপকে থাকবে তা না করে সারাক্ষণ লাঠিসোঁটা নিয়ে যুদ্ধ করার পায়তারা করে। সে ভালো বলে এখনো কিছু বলছে না, না হলে এতদিনে 2 বাচ্চার মা করেও ঘরে বসিয়ে রাখতো। রাকে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেল আসমিন। সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে এক ভ্রু উঁচু করে ফেললো আসমিন। কামিনী চৌধুরী গুনগুন করতে ব্রেকফাস্ট করছে। আমজাদ চৌধুরী এখনও নিচে আসেনি। সানবি আর অমি ব্রেকফাস্ট করতে করতে নিজেদের মধ্যে কথা বলছে। আসমিনকে দেখে তারা দাঁড়িয়ে গেল। আসমিন ইশারায় বসতে বলে গম্ভীর গলায় বলল,
আর কখনো খাবার ছেড়ে এভাবে দাঁড়াবে না। দুজনেই মাথা নেড়ে সম্মতি দিলেন। মিনিট 2 পরে ঘুমে ঢুলতে ঢুলতে নূর এসে উপস্থিত হলো। ধপ করে চেয়ারে বসে মাথা এলিয়ে দিল টেবিলে। অজানা কারণে তার খুব ঘুম পাচ্ছে। রাগের বশে সে সত্যিই সেই গ্লাসের পানি খেয়ে ফেলেনি তো? উফ! মাথা ধরে বসে রইল নূর। আসমিন নূরের দিকে নির্লিপ্ত চোখে চোখ রেখেই খাবার মুখে পুড়ছে। তীক্ষ্ণ চোখে নিজের দেওয়া চিহ্নগুলোতে চোখ বুলিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল সে। আসমিনের পূর্ণ ধ্যান কামিনী চৌধুরীর দিকে। এত শান্ত মানেই ঝড়ের পূর্বাভাস। নূর টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। অমি নূরের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলেও সানভি একটু পরপর লাজুক চোখে আসমিনের দিকে তাকাচ্ছে। আসমিনের খাওয়ার শেষ পর্যায়ে আমজাদ চৌধুরী আর মায়া আন্টি নিচে নেমে এলো। হালকা গোলাপি শাড়িতে দারুণ লাগছে তাকে। মায়া আন্টির ভেজা চুল দেখে চোখ বড় বড় করে আমজাদ চৌধুরীর দিকে তাকালো আসমিন। আমজাদ চৌধুরীও ভুরু কুচকে তাকালো ছেলের দিকে। এভাবে তাকানোর কি আছে? মায়ের ভেজা চুলের দিকে তাকিয়ে থমকে গেল কামিনী চৌধুরী। কটমট করে তাকিয়ে রইল দুজনের দিকে। মায়া এসে আমজাদ চৌধুরীর বরাবর বসে পড়ল। কামিনী চৌধুরী গটগট করে চলে গেল সেখান থেকে। আসমিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, বিয়ে করবে না করে গড়াগড়ি খেয়ে কান্নাকাটি করছিলে, যেই বিয়ে করিয়ে দিলাম অমনি মেন কাজ সেরে ফেললে। আমজাদ চৌধুরী চারদিকে চোখ বুলিয়ে নিলেন। ভাগ্য ভালো আর কেউ শোনেনি। আসমিনের দিকে তাকিয়ে কটমট করে বলল, বাবা হই তোমার লাজ লজ্জা সব খেয়ে বসে আছো বেয়াদব ছেলে। বিয়েটা নকল, তাই এসব অবান্তর কথা বলা বন্ধ করো। আসমিন অবাক হওয়ার ভান করে বলল, তার মানে বিয়েটা আসল হলে সত্যিই বাসর সেরে ফেলতে? এই বয়সে এত ড্যাম্পারেড হওয়া ভালো না। আর আমাকে বেয়াদব নির্লজ্জ যাই বলো না কেন, আমার কিছু যায় আসে না, কারণ আমি আমার বাবার মতো হয়েছি। আমি নির্লজ্জ মানে সেও নির্লজ্জ। আর বিয়েটা আসল ছিল। আমজাদ চৌধুরী হতভম্ব হয়ে বসে ছেলের চলে যাওয়া দেখলো। তার মাথায় একটা কথাই ঘুরছে, বিয়েটা আসল ছিল। নূর চোখ বন্ধ করে বাবা ছেলের কথা শুনছিল। আসমিনকে এখন তার শুধু একজন অসহ্য ভয়ঙ্কর মানুষ মনে হয়। চোখ খুলে আমজাদ চৌধুরীর দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল নূর। শান্ত গলায় বলল, কিছু কথা ছিল আঙ্কেল। আমজাদ চৌধুরী ক্লান্ত চোখে তাকালো নূরের দিকে। নূর চোখ সরিয়ে নিল। শান্ত গলায় বলল, আমি ডিভোর্স নিতে চাইছি। যেহেতু আমাদের বিয়ের কোনো ডকুমেন্টস নেই, সেহেতু মৌখিক তালাক দিলেই হবে। আমজাদ চৌধুরী চমকে উঠলেন। ভয়ার্ত চোখে তাকালো নূরের দিকে। নূরের পেছনেই আসমিন দাঁড়িয়ে। শান্ত চেহারায় ভয়ঙ্কর চোখে তাকিয়ে আছে সে। সানভি অসহায় চোখে তাকালো আসমিনের দিকে। আসমিন ঠান্ডা গলায় হুঙ্কার দিয়ে বলল, সানভি পরিমরি পায়ে দৌড়ে গিয়ে একটি হকি স্টিক এনে দিল আসমিনের হাতে। নূর ভুরু কুচকে তাকিয়ে আছে আসমিনের দিকে। মুহূর্তে ডাইনিং টেবিলে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নূর চোয়াল শক্ত করে তাকিয়ে আছে ভাঙ্গা কাচের দিকে। এটা তার মায়ের হাতে কেনা। মায়ের স্মৃতি এভাবে নষ্ট হতে দেখে রাগে কষ্টে মুখ লাল হয়ে গেল নূরের। চোখ বন্ধ করে হাত মুঠ করে নিজেকে সামলাতে চেষ্টা করলো। আসমিন হকি স্টিকটা সানবির হাতে দিয়ে নূরের সামনে এসে দাঁড়ালো। শক্ত হাতে নূরের মুখ নিজের দিকে ঘুরিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আরেকবার এই কথা মুখ থেকে বের করলেও এই টেবিলের জায়গায় তুই থাকবি, আর হকি স্টিকের জায়গায় আমি। কিভাবে ভাঙবো তা সবার সামনে বলতে চাইছি না। নূরের মুখ ছেড়ে দিয়ে শান্তভাবে বেরিয়ে গেল আসমিন। ভাব দেখে মনে হচ্ছে এখানে কিছুই হয়নি। নূর হনহন করে নিজের রুমে চলে গেল। আমজাদ চৌধুরী আর মায়া আন্টি চুপচাপ বসে আছে। আমজাদ চৌধুরীকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে তার কাছে এলেন মায়া আন্টি। নরম গলায় বলল, চিন্তা করবেন না, রাগ উঠেছে তাই এমন করেছে, মাথা ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। এমনিতেই আমজাদ চৌধুরীর মাথা গরম ছিল। মায়ের কথা শুনে আগুনে ঘি ঢালার কাজ করলো। সে আগুন চোখে তাকালো মায়ের দিকে। শক্ত করে বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, নাটক করছো? বউ সাজতে চাইছো? কান খুলে শুনে রাখো, এই বাড়িতে কয়েকদিনের মেহমান তুমি। নিজের সীমার মধ্যে থাকো, আমার কাছে ঘেঁষার চেষ্টা করবে না। আর সবাইকে ভেজা চুল দেখিয়ে কি প্রমাণ করতে চাইছো? আমি খুব আদর করেছি তোমায়? ছি, নোংরা মেয়ে মানুষ। আমার পরিবার থেকে দূরে থাকো, সময় হলে আমি নিজে তোমাকে রাস্তায় ছুঁড়ে ফেলবো। মায়া ছলছল চোখে তাকিয়ে আছে আমজাদ চৌধুরীর দিকে। হাতটা ব্যথায় ব্যথায় নীল হয়ে গেছে। কাল তো সব ঠিকই ছিল, আজ হঠাৎ করে কি হলো? মায়া ধরা গলায় বলল, আপনি এসব কি বলছেন? আমি তো শুধু আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিলাম। আমজাদ চৌধুরী তেতে উঠলেন। কর্কশ গলায় বললেন, আমি চেয়েছি তোমার কাছে সান্ত্বনা? একদম আমার কাছে ঘেঁষার চেষ্টা করবে না, অসহ্য লাগে তোমাকে। মায়ের বাহু ছেড়ে গটগট করে চলে গেল আমজাদ চৌধুরী। মায়া অশ্রুসিক্ত চোখে তাকিয়ে দেখলো তার চলে যাওয়া। কামিনী চৌধুরী রুমে বসেই করুণ হাসলো। টাকার ব্যবস্থা করা হয়ে গেছে। কাল অথবা পরশু টাকা হাতে পাবে। তখন সে নিজের আসল চাল চালবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে এসে নূরের মন খানিকটা ভালো হয়ে গেল। অন্যান্য শিল্পীরা এখন পারফর্ম করছে। মন ভালো হলেও আসমিনের উপর রাগটা ষোলো আনাই আছে। পার্কিংয়ে আসমিনের গাড়ি বহর দেখে বাঁকা হাসলো নূর। কালো মার্সিডিজটা আসমিনের অসম্ভব প্রিয়। এটা ছাড়া সে কোথাও যায় না। গাড়িতে একটা স্ক্র্যাচ পড়লেও আসমিন মাথা ঠিক রাখতে পারে না। করুণ হেসে নূর তার জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। লাইট
On one day I am gonna fly away. One day when heaven calls my name, I lay down, I close my eyes at night, I can see morning light. One day I am gonna fly away. One day I shall see your eyes again. I lay down, I close my eyes at night, I can see morning light. নূরের সাথে একজন মেল সিঙ্গার পারফর্ম করছে। আশমিন তীক্ষ্ণ চোখে সবকিছু দেখছে। নূরকে ঠিক একটা বারবিডলের মতো লাগছে। বউ সুন্দরী হলে অনেক জ্বালা, সেখানে মন্ত্রী হয়েও কোনো লাভ নেই। বউয়ের কাছে পাত্তা পাওয়া যায় না। পুতুলের মতো একটা বউ তার, সারাক্ষণ কোলে নিয়ে না ঘুরে এখানে বসে মুরগির মতো জিমাতে হচ্ছে। বিরক্তিতে মুখ তেতো হয়ে গেল আশমিনের। কনসার্ট শেষ হলো রাত 2টায়। আশমিন ভার্সিটি চত্বরে দলের কিছু ছেলের সাথে কথা বলছে। নূরের গাড়ি এসে আশমিনের গাড়ির সামনে থামলো। আশমিন ভুরু কুচকে সেদিকে তাকালো। নূর হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে, পাশেই বিরস মুখে অমি দাঁড়িয়ে। নূর 2 আঙ্গুল দিয়ে সেলুট দেখিয়ে ধুম করে আশমিনের গাড়ির গ্লাস ভেঙে ফেললো। ছেলেরা দৌড়ে যেতে চাইলে আশমিন ইশারায় থামিয়ে দিল। তোরা মিডিয়া সামলা, এদিকে যেন না আসে। ছেলেগুলো মাথা নেড়ে চলে গেল। নূর সবগুলো গ্লাস ভেঙেই ক্ষান্ত হয়নি, পুরো গাড়ি অচল করেই ক্ষান্ত হয়েছে। আশমিন 2 হাত ভাঁজ করে শান্ত চোখে তাকিয়ে আছে নূরের দিকে। নূর করুণ হেসে আশমিনের কাছে এসে দাঁড়ালো। ময়লা ছাড়ার মতো হাত ঝেড়ে ফিসলে গলায় বলল, হিসাব বরাবর মন্ত্রী সাহেব। উইশ আ ভেরি নাইস জার্নি টু নাইট। সকাল থেকেই কামিনী চৌধুরীকে খুব খুশি খুশি লাগছে। নূর তীক্ষ্ণ চোখে সবকিছু অবলোকন করেছে। মায়া বেগম নিজের মতো কাজ করে যাচ্ছেন। বিয়ের পর থেকে কিচেন শেফ সামলায়। এখন আর শেফের রান্না না খেয়ে সবাই তার হাতের রান্নাই খায়। তবে কামিনী চৌধুরী খাবার শেফ রান্না করে। আশমিন আজ সপ্তাহখানেক হলো কানাডা গিয়েছে, কিছু জরুরি কাজে আটকে যাওয়ায় আরও কয়েকদিন থাকতে হবে। নূরের সাথে এই কয়েকদিন কথা হয়নি তার। কামিনী চৌধুরী নূরকে 400 কোটি টাকা ফিরিয়ে দিয়েছে কাল। সেই সাথে আর কোম্পানির থেকে শেয়ারের একটা পোশাক কারখানা তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। পৈতৃক সূত্রে সে এই কারখানা পেয়েছে। কোম্পানিতে তার আর কোনো শেয়ার নেই। কামিনী চৌধুরী দাঁতে দাঁত চেপে মেনে নিয়েছে সব। কোথায় 4000 কোটি টাকার ইন্টারন্যাশনাল কোম্পানি, আর কোথায় 50 কোটি টাকার সামান্য একটা কারখানা। আজ ছুটির দিন, শুক্রবার কেউ অফিসে যায় না। আমজাদ চৌধুরী নিজের রুমে রেস্ট নিচ্ছে। মায়া বেগমের রুমেই সে থাকে। কয়েকবার কামিনী চৌধুরীর কাছে যেতে চাইলেও কামিনী চৌধুরী তাকে রুমে ঢুকতে দেয়নি। মায়া বেগমের সাথে তার সম্পর্ক আগের মতোই আছে, কেউ কারোর সাথে খুব একটা কথা বলে না। আশমিনের সাথেও দূরত্ব সৃষ্টি হয়েছে আমজাদ চৌধুরীর। 4 বছর বয়স থেকে আশমিন হোস্টেলে থেকে পড়াশোনা করেছে। কামিনী চৌধুরী ছোটবেলা থেকেই আশমিনের প্রতি ছিল উদাসীন। জীবনের 20টা বছর সে হোস্টেলেই কাটিয়েছে। তবুও আমজাদ চৌধুরীর সাথে তার সম্পর্ক ছিল বন্ধুর মতো। আজ এত কাছে থেকেও তাদের মধ্যে 1000 মাইলের দূরত্ব। ড্রয়িং রুমে বসে অফিসের কিছু কাজ করছিল নূর। অমি কিছু হিসেব বুঝিয়ে দিচ্ছে তাকে। আজ আশমিনের দেশে আসার কথা, সেদিনই একই রকম দেখতে আরেকটা গাড়ি নিয়ে এসেছে আশমিন। কলিং বেলের শব্দে কামিনী চৌধুরী এক প্রকার দৌড়ে গিয়ে দরজা খুললেন। মেয়েটগুলো হাঁ করে তাকিয়ে আছে কামিনী চৌধুরীর দিকে। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে কামিনী চৌধুরীর মুখ চকচক করে উঠল। তাকে জড়িয়ে ধরে কুমিরের কান্না কাঁদতে লাগলো। নূর চোখ মুখ কুঁচকে সেদিকে তাকিয়ে আছে। ছেলেটার চেহারা দেখা যাচ্ছে না। অমি নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল কামিনী চৌধুরীর দিকে। কামিনী চৌধুরীর কান্নার আওয়াজ শুনে আমজাদ চৌধুরীও বেরিয়ে এসেছে তার রুম থেকে। কামিনী চৌধুরীকে শান্ত করে বুক থেকে সরাতেই কেঁপে উঠল অমি। অপলক চোখে তাকিয়ে রইল সেদিকে। এ যেন তারই প্রতিচ্ছবি। নূর একবার দেখে আবার নিজের কাজে মন দিল। সেদিকে চোরা চোখে তাকালো অমি। নূরের কোনো প্রতিক্রিয়া না দেখে অবাক হলেও কিছু বলল না। আমজাদ চৌধুরী একবার নূরের দিকে তাকিয়ে আবার শক্ত চোখে কামিনী চৌধুরীর দিকে তাকালো। মনে মনে করুণা হলো তার সহধর্মিণীর জন্য। পদে পদে হেরে নিজেকে উন্মাদ করে চলেছে, এর পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। ছেলেটাকে নিয়ে ভিতরে আসলো কামিনী চৌধুরী। ছেলেটা দেখতে অমির মতো হলেও অমি থেকে তার গায়ের রং অনেকটা উজ্জ্বল। কামিনী চৌধুরী শয়তানি হেসে নূরের বরাবর এসে বসলো। সবাইকে উদ্দেশ্য করে বলল, সবার মনে অনেক প্রশ্ন, তা আমি জানি। তার আগে পরিচয় করিয়ে দেই, এ হচ্ছে আশিয়ান শিকদার। শিকদার আম্পায়ারের একমাত্র উত্তরাধিকারী, রাফসান শিকদারের ছেলে। আশিয়ান একদৃষ্টিতে তাকিয়ে আছে অমির দিকে। দেখতে তার মতো ছেলেটাকে বুঝতে বাকি নেই তার। কাউকে কিছু না বলে সে অমিকে শক্ত করে জড়িয়ে ধরল। অমি অবাক হলেও কিছু বলল না। কামিনী চৌধুরীর মুখ কুঁচকে সেদিকে তাকিয়ে আছে। নূর এবার আয়েশ করে বসলো। অমি নিজেকে ছাড়িয়ে নিল। আশিয়ানের থেকে চোখের পানি লুকিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। প্রায় 20 জন গার্ডসহ বাড়িতে ঢুকলো আশমিন। সারি সারি লাগেজগুলো রেখে গার্ডগুলো নিজেদের জায়গায় দাঁড়িয়ে পড়ল। আশমিন ক্লান্ত গা এলিয়ে দিল সোফায়। নূরের কাঁধে মাথা রেখে ন্যাকা গলায় বলল, আই মিসড ইউ বউ, তোমাকে ছাড়া থাকতেই পারছিলাম না জানো, তাই তাড়াতাড়ি চলে এলাম। নূর ক্লান্ত শ্বাস ছাড়ল। না, এই লোকের অসহ্য কারবার শেষ হবে আর না।
নূর ভালো বউদের মতো সংসার করতে পারবে। আসমিনকে কিছু না বলে আশিয়ানের দিকে তাকালো নূর। সে আপাতত কামিনী চৌধুরীর পাশে বসে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে নূর আর আসমিনের দিকে। নূর সেদিকে পাত্তা না দিয়ে গম্ভীর গলায় বলল, আপনার পরিচয়? কামিনী চৌধুরী কর্কশ গলায় বলল, এই মেয়ে, একটু আগে কি বললাম শুনতে পাওনি? না, আমি সবার কথায় কান দেই না। রাস্তার কুকুরও ঘেউ ঘেউ করে, তাই বলে তা মনোযোগ দিয়ে শুনতে হবে তার কোনো মানে নেই। আমি আপনার সাথে কথা বলছিলাম মিসেস চৌধুরী। পরের বার আমার আমার কথায় বাম হাত ঢুকানোর চেষ্টা করবেন না। আই ডোন্ট লাইক ইট। কামিনী চৌধুরী কটমট করে তাকালো নূরের দিকে। আশিয়ান ইশারায় তাকে শান্ত হতে হতে বলে নূরের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি আশিয়ান শিকদার, রাফসান শিকদারের ছেলে। আসমিন নূরের কাঁধ থেকে মাথা তুলে সোজা হয়ে বসলো। তীক্ষ্ণ চোখে তাকালো আশিয়ানের দিকে। নূর শান্ত চোখে তাকালো। উঠে গিয়ে রাফসান শিকদারের কাউচে বসে পায়ের উপর পা তুলে গম্ভীর গলায় বলল, প্রুফ? আশিয়ান নড়ে চড়ে বসলো। জোর গলায় বলল, ডিএনএ টেস্ট করিয়ে দেখতে পারো। কানাডায় আমার আম্মুর সাথে সম্পর্ক ছিল তোমার বাবার, সেখানেই আমার জন্ম। আমজাদ চৌধুরী আর মামুনি সাক্ষী আছেন, চাইলে জিজ্ঞেস করতে পারো। নূর করুণ হাসলো। আসমিন শান্ত চোখে তাকিয়ে আছে নূরের দিকে। নূর মলিন চোখে তাকালো আসমিনের দিকে। আসমিন চোখ সরিয়ে নিল। এ তো একদিন হওয়ারই ছিল। নূর আশিয়ানের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের গলায় বলল, আমার বাবা এক রাতেই বেড পার্টনার ছিল আপনার মার। তার জন্য তাকে 1 কোটি টাকা পেমেন্ট করা হয়েছে। আর আপনার মা আমার বাবার সুযোগ নিয়েছিল। তার বেহায়াপনার ফল হচ্ছেন আপনি। যাকে বলে অবৈধ সন্তান। কোনো অবৈধ সন্তান কি করে রাফসান শিকদারের উত্তরাধিকারী হতে পারে? নিজের অবস্থান বুঝতে শিখুন মিস্টার আশিয়ান। লোকে শুনলে হাসবে যে। আশিয়ান চোয়াল শক্ত করে তাকিয়ে আছে নূরের দিকে। এই মেয়েকে 2 আঙ্গুলে পিষে পিষে দেলা তার 2 মিনিটের ব্যাপার। নিজের হিংস্রতা এই মুহূর্তে বাইরে আনতে চাইছে না সে। কামিনী চৌধুরী বাঁকা হাসলো। সে জানতো নূর এমন কিছুই করবে। আশিয়ানকে হালকাভাবে নেওয়া তাদের মোটেই উচিত হচ্ছে না। দুবাইয়ের নামকরা মাফিয়া সে। শিকদারের এই অর্থ সম্পদ তার হাতের দুলোর মতো, কিন্তু সে শিকদারদের মৃত্যু চায়। তার তার মায়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্যই তার এখানে আসা। চাইলে এই মুহূর্তেই সবাইকে মেরে ফেলতে পারে সে, কিন্তু এত সহজ মৃত্যু এদের দিবে না। আশিয়ান ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্রণা দিবে এদের। তার কাছে মৃত্যু খুব সামান্য শাস্তি। সত্যিটা জানানোর ছিল, তাই জানালাম। অনেক তো আয়েশ করলি, এবার না হয় বাবার জারজ সন্তানের সাথে হালকা মোকাবেলা হয়ে যাক। আসমিন শব্দ করে হেসে উঠল। আশিয়ান আর কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে করুণ হেসে বলল, কেন কেন নয় মিস্টার মাফিয়া, আপনার অপেক্ষায় আমার চোখের নিচে কালি পড়ে গেল। এত অপেক্ষা তো আমি আমার বইয়ের জন্যও করিনি। এসেছেন কয়েকদিন ঘুরুন ফিরুন, যা হওয়ার তা না হয় পরে হবে। দেখা গেল তার সুযোগই পেলেন না বাংলাদেশ দেখার। রেস্ট নিন, এখন আপনি আসতে পারেন। আমার খুব প্রেমা পেয়েছে, এই মুহূর্তে বউ দরকার। আমি আমার প্রেম চেপে রাখতে পারি না। আসো তো বউ। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নূরকে টেনে উপরে নিয়ে গেল আসমিন। অমি কোনো দিকে না তাকিয়ে সোজা বেরিয়ে গেল বাসা থেকে। আশিয়ান আয়েশি ভঙ্গিতে বসে বাঁকা হাসলো। ইন্টারেস্টিং কিছু হবে এবার। আসমিন নূরকে নিজের রুমে এনেই দরজা বন্ধ করে দিল। নূর শয়তানি হেসে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন কিন্তু কিছু বলতে যাবে, তার আগে নূর আগ্রাসীভাবে আদর করতে লাগলো আসমিনকে। আসমিন থমকে গেল। মাথার মধ্যে সবকিছু তালগুল পাকিয়ে গেল। ঠোঁটে হালকা ব্যথার আবির্ভাব হতেই 2 লাফে দূরে সরে গেল। তুমি এভাবে একজন গণ্যমান্য মন্ত্রীর ইজ্জত লুটে নিতে পারো না। আমার এত বড় সর্বনাশ করো না নূর। আমি জনগণের কাছে মুখ দেখাতে পারবো না। এখনো বইয়ের সাথে বাসরটাও করা হয়নি। নূর কটমট চোখে তাকালো আসমিনের দিকে। আসমিন 2 হাত দিয়ে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। নূর একটা বালিশ ছুঁড়ে মারলো আসমিনের দিকে। রাগী গলায় বলল, এমন করলে আর বাসর করাও হবে না। এত নাটক করেন কিভাবে? অসহ্য মানুষ একটা।